পাথর জল কথাটা কেমন যেন বেমানান। প্রেমিক প্রেমিকাদের কাছে এ কথার কোনো মূল্য নেই, বরং তাদের কাছে মূল্যবান কথা হলো পিরিতি কাঁঠালের আঠা। আর এই কথা মূল্যায়ন করতে আমার বান্ধবী কৌশলী আর আমার মনের মানুষ বাস্তবের বন্ধু আবির গতকাল বিয়ের পর্ব শেষ করেছে। আজ তাদের ফুলসজ্জা। সারা বাড়ি আলোয় ঝলমল করছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে বাড়িতে যেন খুশির হাট বসেছে। ওদিকে আমার মনোচরা কেষ্ট ঠাকুর ভিড়ে আমার সঙ্গে কথা বলতে পারছে না বলে মনে বড় কষ্ট পেয়েছে। আমি এই নিরালায় চলে এলাম, হয়তো এক্ষুনি সে এসে বলবে আজ তোমায় দেখে হলো মনে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে মনের কোণে, তোমার ডাকে কুল খারালো, তোমার ডাকে কুল খারালো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, গাড়ি আমার চোখে লাগে, রাঙালে মন পুষ্প লাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। বাহ, চমৎকার, অসাধারণ। আজ এই স্বপ্নাচ্ছন্ন সন্ধেবেলায় কোন জাদুঘর তার মায়া কণ্ঠ মোহিত করে আমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব একাকার করে দিল। কেন কেন কি এই প্রথমবার তুমি আমার গলা শুনলে? এর আগে কখনো শোনোনি? শুনেছি, সে তো অনেক সাদাসাদি করে অযাচিত ভাবে, কিন্তু আজকের এই গান মিষ্টি। পৃথিবীর যত রকমের মিষ্টি রয়েছে সব থেকে বেশি মিষ্টি। এক কথায় বলতে গেলে থাক, আর বলতে হবে না। তোমার রোগ আমি ধরতে পেরেছি। রোগ? ইয়েস মিস্টার, তোমার রোগটা হলো এই নির্জন একটি প্রেমের কথা বলা। বাট নো চান্স, শেষ সুযোগ তুমি পাবে না। কেন পাবো না কেন? আজ তোমার বান্ধবী পৌশালী আর আমার বন্ধু আবেশের ফুলসজ্জা, তারা বিয়ের পর্ব পেশ করে ফুলসজ্জার মধুজামি নীতি পা দিয়েছে। তাহলে এই সুবর্ণ সুযোগটুকুর অপচয় তুমি করতে চাইছো কেন? প্লিজ বর্ষা, প্লিজ কাছে এসো, অন্তত দুটো মনের কথা বলতে দাও। মনের কথা বলার শুভ দিন আজ এই নবদম্পতিদের, যারা ফুলসজ্জার ঘরে বাসর প্রদীপ জ্বালিয়ে তাদের সম্পর্কের বাঁধনটাকে আরো সুদৃঢ় করতে চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সারা রাত ধরে ভবিষ্যৎ করার স্বপ্ন দেখবে। স্বপ্ন? স্বপ্ন টপ্ন যা দেখা ওদের কাছে পুরনো হয়ে গেছে। ওইসব ভালোবাসার জীবনে সেরে ফেলেছে। এখন বাসর ঘরে শুধু মুখে মুখে বসে প্রেমের সুরে একটাই কথা বলা, আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি? ঠিক এই কথাটা যদি আমি তোমাকে বলি, আজ এই নির্জনে আমরা দুজনে একটু মন্দ হলে ক্ষতি কি? ক্ষতি আছে, বাস্তব ক্ষতি আছে। কারণ প্রথমত আমাদের এই পবিত্র ভালোবাসার মধ্যে মন্দ শব্দটাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। আর দ্বিতীয়ত তোমার ওই লুকিয়ে পেয়েছি সাক্ষাতে দুষ্টু বুদ্ধিটি আমার বিবেচনা জ্ঞান মন মোটেই মেনে নিতে পারছে না। আই মিন মেম সাহেবের মন থেকে কি তাহলে আমার প্রতি বিশ্বাস বা ভরসা দুটো হারিয়ে যেতে বসেছে? তোমার প্রতি বিশ্বাস বা ভরসা কোনোটাই আমার মন থেকে হারিয়ে যাবে না, কারণ মেয়ে তো আমি, তাই লোক লজ্জা বা নিন্দার ভয়টা আমার একটু বেশি। তার মানে তুমি বলতে চাইছো লোক ভর্তি অনুষ্ঠান বাড়িতে আর বেশিক্ষণ আমাদের একসঙ্গে থাকা ঠিক নয়। কারো চোখে পড়ে গেলে এমন মধুর সম্পর্কটা তেতো হয়ে যাবে। বালাই সাহেব, তেতো হতে যাবে কেন? আরে বাবা, দুদিন পরে আমাদের জীবনে তো এই সন্ধিটা আসবে, আলোকরোশনাই হবে, সানাই বাজবে, বিয়ের পিড়িতে শুভ দৃষ্টি হবে। আর আমি তোমার সমস্ত দায়িত্ব স্বীকার করে বলবো, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আর আমিও সেদিন আমার সমস্ত লোক লজ্জা নিন্দে ভয় তোমার পায়ে উৎসর্গ করে তোমার বুকে ধরা দিয়ে বলবো, কি? হৃদয়ের বাগিচা প্রেমের ফুল প্রিয় তুমি চিরদিন। হৃদয়ের বাগিচা
বলছিলে বর্ষা? এই শোনো বর্ষা, বর্ষা শুনে যাও। বর্ষা চলে গেল, আমার কাছ থেকে চালাকি করে কেটে পড়লো। ঠিক আছে, এরপরে কোনোদিন যদি আমার কাছে প্রেম নিবেদন করতে আসে, আমি একবারে ছোট্ট কথা সেরে ফেলবো। এমনি করে হাত জোড় করে বলবো, দেহি পদ পল্লব মুদারা। ছি ছি অর্জুন, এ কি আচরণ তব নিজ সখাসনে? তবে কি ভগিনী সুভদ্রা মোর ফেলিয়াছে তোমারে কোনো দুর্বিপাকে? তবে কেন, কোন সমস্যার হইয়া সম্মুখ পদতলে পড়ি আমারে ফেলিতে চাও ভূত নরক কুম্ভিপাকে? বলদি তুমি না, মানে আমি তোমাদের ক্লাব যাত্রা রিহার্সাল শুনে শুনে সব পাঠ মুখস্থ করে ফেলেছি। কি তোমাদের কৃষ্ণ সখা অর্জুন পালার কৃষ্ণের পাঠটা আমি ঠিক বলিনি? একদম একদম ঠিক বলেছো পালক, একদম ঠিক বলেছো। আমি কিন্তু পাঠ মুখস্থ করছিলাম না, আমি অন্য কথা ভাবছিলাম। মানে অন্য একজনের কথা। অন্য একজনের কথা? কে কে সে? সে আমার হৃদয় বিস্তৃত ভালো লাগার আকাশে ভালোবাসার এক টুকরো চাঁদের আলো। কিন্তু তোমার মনের কাছে আমি যে দেখতে পেলাম তমসাচ্ছন্ন একখণ্ড কালো। কালো? না না না, এটা আমার একদম উচিত হয়নি, এটা আমি একদমই ঠিক করিনি। দীর্ঘ ভালোবাসার পথ ধরে হাঁটতে গিয়ে যে ভুলের শিকার আমি কখনোই হইনি, কেমন করে সেই ভুল আমার চেতনার অপমৃত্যু ঘটিয়ে বর্ষার প্রতি কুইঙ্গিতের ভাষা হয়ে ফুটে উঠলো। কি ভাবছো বাস্তব? ভাবছি এবার থেকে আর কোনো দুর্বলতাকে আমার এই মনের মধ্যে স্থান দেব না। মন থেকে সমস্ত দুর্বলতাকে সরিয়ে দিয়ে আমি লিখে যাব দুটি কথা, প্রেমের সুরভি গাথা। ভালোবাসি, আগামী প্রজন্মের কাছে প্রেরণা হোক আমার এই ভালোবাসা। দিলাম আশা, আমি হব তার প্রতিবেশী। যা বাবা, এ তো দেখছি ছেলেটাকে একেবারে লাভেরিয়া রোগে ধরেছে। কিন্তু দারুণ বলে গেল বাস্তবটা। আসলে ভালোবাসা যার মানে একবার ঘাটে গাড়ে সে কেমন কবি কবি হয়ে যায়। দূর ছাই, ওসব নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার? আমার মাথায় শুধু এখন একটাই ভাবনা, আজ আমার বোন পৌশালীর ফুলসজ্জা। অতএব বড় দিদি হয়ে তার দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করাই হবে আমার একমাত্র কর্তব্য ও ধর্ম। প্রভাত সমীরে সুচি মাতার ঘর, ঘুর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সমীরে সুচি মাতার ঘরে, ঘুর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সমীরে সুচি মাতার ঘরে, ঘুর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জয় নিতা, নিতাই বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। তোমার তো দেখছি ধর্মে খুব মতি আছে বন্টি। গৌরচাঁদের কি পাই তোমার মতো ধর্মজ্ঞান মানুষদের আমার হেভি মানে বড় ভালো লাগে। হ্যাঁ, আজকাল বেশিরভাগ মানুষই ওই ধর্ম টম্ম ভুলে ওই সিনেমা সিরিয়ালের নায়ক নায়িকাদের পায়া মানে ভক্ত হয়ে গেছে। দিন রাত কেবল তাদের নামে জপমালা করাচ্ছে। যাকে সে কথা, এখন গৌরচাঁদের কি পায় তোমার একমাত্র সিস্টার মানে বোনটিকে আমার একমাত্র ভাইয়ের হাতে তুলে দিয়ে তুমি খুশি তো বোনটি? আমিষকে স্বামী হিসেবে পাওয়াটা আমার বোনের পরম সৌভাগ্য। আর আপনার মতো ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আত্মীয়তা, এটা আমাদেরও পরম সৌভাগ্য। ছি 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 ছি, এ কথা বলে আমাকে সেম মানে লজ্জা দিও না বোনটি। এ সবই গৌরচাঁদের কৃপা। তা না হয় আমার ভাইয়েরই বা তোমার বোনকে ভালো লাগবে কেন? আর সেটা বিনোদিনী রায় আর শ্যামের প্রেমের মতো এতটাই মানে শক্ত হয়ে উঠবে কেন? সত্যি কথা বলতে বোন পালক, পৌশালী বোনটিকে আমার বড় ভালো লেগেছে। এই বাড়িতে আসতে না আসতেই তার এই বড় দাদাটিকে নিয়ে একেবারে মেতে উঠেছে। সেই সকাল থেকে কি যত্ন আত্মি মেয়েটার আমার প্রতি। আর ওর মুখের দাদা ডাকতো আমার হাল মানে হৃদয় কেড়ে নিয়েছে। আমার বোন পৌশালী ছেলে মানুষ, আমার আদরে আবদারেও বড় হয়েছে। দেখবেন চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের ছোট বোন হিসেবে আপনি তাকে ক্ষমা করে দেবেন। না 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 না, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। গৌরচাঁদের কৃপায় আমার এই শ্রীহীন সংসারে ও তো সাক্ষাৎ আমার লক্ষ্মী। জয় নিতা, সেই কবে অভিষেক বৌদি মানে আমার স্ত্রী স্বর্গে চলে যাওয়ার পর এই সংসারের হাল একেবারে বেহাল হয়ে উঠেছিল। আজ আমার মনে হচ্ছে এতগুলো দিন পর আবার
এই সংসারে যেন প্রাণ ফিরে এলো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বোনের হাতের ছোঁয়ায় আপনাদের এই সংসার যেন আবার সত্যিকারের স্বর্গ হয়ে ওঠে। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বোন পালক, দাদা? অনেক রাত হয়েছে, যাও এবার তুমি শুয়ে পড়বে। ঠিক যাও। আছে, দাদা। হ্যাঁ, কাল সকালে বরং তোমাদের নতুন ভগ্নিপতি মানে ভাই আবেশকে সঙ্গে নিয়ে আমাদের এই সুবর্ণরেখা নদীর পাড়ের শাকসবজি জমিনগুলো একবার বেরিয়ে এসো। ঠিক আছে দাদা। এর ওখানে তো সব হয় না, দেখে বড় হ্যাপি, মানে খুশি হবে বন্টি। ঠিক আছে দাদা, ঠিক আছে। জানো বোন, আমাদের এই সুবর্ণরেখা নদী পাড়ের জমিনগুলোতে শাক সবজি চাষ করে গ্রামের ফার্মার চাষিরা ভালোই লাভবান হতাম, কিন্তু কয়েক বছর ধরে কোথা থেকে ওয়াইল্ড এলিফ্যান্ট মানে কোনো হাতির দল কোনো হাতি! জয় নেতা, জয় নেতা। যখন তখন রাত বেরেতে চাষের জমিতে হানা দিয়েই সব তছনছ করে দিচ্ছে, আবার মাঝে মধ্যে গ্রামে ঢুকে বাড়ি চড়াও করে গ্রামবাসীদের স্বস্তি কেড়ে নিচ্ছে। তার মানে আপনাদের জীবন তো বড় সংকটের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। হ্যাঁ, সে এক প্রকার তুমি বলতে পারো, তবে তুমি যেন আমার কথা শুনে ভয়ে রাত্রি জেগে কাটিও না, শরীর ক্ষতি করবে। ভয় করবো কেন, ভয় করবো কেন? আমি তাহলে শুতে যাচ্ছি। নমস্কার, গুড নাইট। বলে গেছে হরিদাসী, শালা পচাদার ঝাল বেশি। ভাইটা আমার নিজেই একটা হিল্লে করে ফেললে, ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা হচ্ছে এবার আমার নিজেকে নিয়ে। গৌরীপুরে পার্টি মিটিং করতে গিয়ে ওই পালকের বোন পৌশালীকে দেখে আমার ভীষণ চয়েস মানে পছন্দ হয়েছিল। ভেবেছিলাম গরিবের ঘরে একটার পর একটা সরকারি অনুদান পাইয়ে দিয়ে ধীর গতিতে এগিয়ে যাব আমি আমার লক্ষ্য পথে। তারপর একদিন ওই পালককে বুঝিয়ে সুঝিয়ে ওই কচি মেয়েটাকে আমি বিয়ে। ছি 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 ছি, এখন এসব কথা মানে মুখ দিয়ে উচ্চারণ করা মহাপাপ। হাজার হোক, পৈশালী এখন আমার ভাইয়ের বউ, মানে আমার বউ। মা জয় নিতাই, জয় নিতাই। হারামজাদা ভাইটা গৌরীপুর কলেজে পড়তে গিয়ে ভোলা মহেশ্বরের মতো ওই গৌরীটিকে জুটিয়ে নিলে, আর আমিও পাবলিকের কাছে নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য ওদের দুজনকেই বিয়ের পিড়িতে বসিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এমন টাকর মেয়েটা হাতছাড়া হওয়ার দুঃখে এখন বুকটা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। গৌর চাঁদের কৃপায় আমার এই পাঁটা ভাইটা কিনা মনের আনন্দে তার নতুন বউকে নিয়ে করছে কিনা ফুলসজ্জার নিশি যাব। শালা, এই জন্যই বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। পৌশালী ফুলসজ্জার নিশি যাপন পর্বে নব দম্পতি তাদের একে অপরের মন প্রাণ হৃদয়ের সঙ্গে মিশে গিয়ে এক স্বপ্নময় নতুন জগতের পথে পা রাখে। সেই জীবন পথে পায়ে পা মিলিয়ে চলার অঙ্গীকার তুমি আমি অনেক আগেই করেছি আবেশ, যখন আমরা দুজন দুজনের ভালোবাসার ডোরে বাধা পড়ে আমাদের প্রেমের সমুদ্রে তরি ভাসিয়েছিলাম। আর আজ সেই ভালোবাসা কত বাধার সমুদ্র পেরিয়ে এই লগ্ন উপনীত হয়েছে। আচ্ছা পৌশালী, আজকের এই মধুময় রাতটাকে স্মৃতির পথে পুঞ্জীভূত করতে প্রথমে আমরা কি করব বলো তো? প্রথমে আমাদের ফেলে আসা এবং ভালোবাসার বিশেষ দিনগুলো স্মৃতি বিচরণ করব। তবেই তো আমাদের কলেজ লাইফের সেই 1 এপ্রিলের কথা মনে করা উচিত, যেদিন বাস্তব মিথ্যে কান্তকত ভাব করে ছুটে গিয়ে তোমাকে বলেছিল রাতের আঁধারে বুনো হাতির দল তাড়াতে গিয়ে হবে। না গো না,
অমন কথা বলো না, অমন কথা মনে পড়লে আজও আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। এপ্রিল ফুল বলে তোমরা দুই বন্ধু বলে আমাকে ঠকাতে এমন নিষ্ঠুর ফোন দিয়ে আনতে পারো, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কিন্তু সেদিন বুঝেছিলাম যে তুমি আমার প্রেমে পাগলিনী, তাই বাস্তবের শেষ কথাটুকু অপেক্ষা না রেখে কেঁদে কেটে যা কাণ্ড বাঁধিয়েছিলে, তারপর আড়াল থেকে আমি তোমার সামনে সশরীরে হাজির হতেই আমি তোমার বুকে ছুটে এসে কোন রকম কান্নার বাঁধ আটকেছিলাম, আর এমন এপ্রিল ফুল করার জন্য বাস্তব পায়ে পা দিয়ে দুজনেই ঝগড়া করেছিলাম। তুমি কিন্তু অন্যায় করেছিলে। আরে বাবা, বাস্তব তো তোমাকে বলেনি যে ওই হাতির পায়ে পিষ্ট হয়ে আমি। না গো না, অমন কথা বলো না, ভগবান না করুন অমন দুর্দিন যেন আমার জীবনে কখনো না আসে। কিন্তু পৌশালী, মৃত্যু তো চির সত্য, সে যেভাবেই হোক কাউকে না কাউকে আমাদের একদিন ছেড়ে যেতেই হবে। সেই যাওয়ার ডাক যেন ভগবান আমার জীবনে প্রথম দিয়ে পাঠান। শাঁকা সিঁদুর আলতা পরে চির এউতির সাজে তোমার কোলে যেন আমার শেষ নিদ্রা হয়, তাহলে সার্থক হবে আমার নারী জনম। তুমি বড় স্বার্থপর পৌশালী, তাই আমাকে একা ফেলে চলে যাবার কথা ভাবছো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে তোমাকে হারিয়ে আমি বাঁচবো কেমন করে? না বেশ তো, এসো না আমরা নিয়ম করে ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো তিনি যেন আমাদের একসঙ্গে বাঁচান, আর মরবো যখন তিনি যেন আমাদের একসঙ্গে মৃত্যু দেন। পৌশালী, বাদ দাও তো এসব কথা। আজ না আমাদের ফুলসজ্জা, কোথায় হাসি গল্পে মেতে থাকবো তা নয়, যত সব আজে বাজে কথা বলে মনকে কষ্ট দিচ্ছে। পৌশালী, এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই মুখী, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই মুখী, যদি ওই হাসু হানা কি চোখে হারা। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। হাতি 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 বল্লভ নেছো মশাল জ্বালো জ্বালো হাতি। পৌশালী, পৌশালী, গ্রামের মধ্যে বুনো হাতির দল ঢুকে পড়েছে। তুমি দরজাটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো, আমি সাজানো মশাল চালিয়ে বল্লভ হাতে নিয়ে ওই গ্রামের লোকজন সাথে এগিয়ে গিয়ে জঙ্গলের পথে এগিয়ে দিই। না গো না, তুমি কি না করে হতো না, আমার যে বড্ড ভয় করছে। পৌশালী না, আজ আমাদের ফুলসজ্জা বলে সুখের শয্যায় শুয়ে রোগিণী স্বপ্ন দেখবো, আর ওরা নিজেদের জীবন বিপন্ন করে গ্রামকে শান্তির আঁচলে ঢেকে রাখতে ওই জমদূতের পিছনে ছুটে যাবে। না পৌশালী না, এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। পৌশালী, পৌশালী, তোমার কোনো ভয় নাই। সব দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকো, আমি ওখান থেকে ফিরে এসে শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই মুখী, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই মুখী, যদি ওই হাসু হানা এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ। হায় ভগবান, মানুষটা আমার কোনো কথা না শুনে এই ঘর থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। এখন আমি কি করি? বাড়ির সবাই হয়তো জেগে গিয়ে থাকবে। আমি ওদের থেকে মিনতি করে বলি ওই মানুষটাকে ফিরিয়ে আনতে। কাকে ফিরিয়ে আনার কথা বলছো বৌমা? কি দাদা, আপনি আপনার ভাই আমার কোনো কথা না শুনে হাতির পাল তাড়াতে বীরের মতো ছুটে গেল, এই তো। দাদা আপনি জয় নিতাই, জয় নিতাই।
যায়। এমনটাই তো আমি চেয়েছিলাম বন্টি। গৌরচাঁদের কি পাইপ্লান, মানে কৌশলটা বড় খেটে গেল আমার। ওই পাঠাটাকে কিছুক্ষণের জন্য তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে আমার কেনা লোকজনদের দিয়ে ওই মিথ্যা হাতের ড্রামা মানে নাটকটা রচনা করেছি। কি রূপ, কি যৌবন, যেন উপচে পড়া সাগরের ঢেউ। ছি 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 ছি! আপনি না আমার ভাসুর ঠাকুর, তা ভাসুর ঠাকুর হে এই ফুলসজ্জার ঘরে এসে কোন আক্কেলে অশ্লীল কথাবার্তা বলছেন? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আছে, সব আছে। কি আপনারা কি বলেন, আমার লজ্জা নেই? দেখুন না, লজ্জা নিবারণের জন্য কেমন ভালো ভালো পোশাক পরে আছি। তবে গৌরচাঁদের কৃপায় এই মুহূর্তে সে সব লোপাট পেয়ে গেছে। আসলে আসলে তোমাকে বউ করে পাওয়ার লোভটা না আমার অনেক দিনে। কিন্তু ভাইটা যখন তোমাকে বিয়ে করে ফেললো তখন সোহাগ রাতটুকু অন্তত আমি করি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা হাসিতে পারে। দাঁড়ান! এই ঘর থেকে বেরো যাওয়ার আগে আপনার দুষ্কর্মের হিসেবটা দিয়ে যাবেন না। ছলনার আশ্রয় নিয়ে ছোট বোনের তুল্য বৌমার শালীনতা কেড়ে নিয়ে যে প্রাসঙ্গিক চরিত্র নিদর্শন সৃষ্টি করলেন এই বাড়ি ভর্তি লোকের সাথে, আপনার দুষ্ট চরিত্রের হাঁড়িটা আমি এখানেই ভেঙে দেব। বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। তার মানে ব্যাপারটা তুই চেপে যেতে পারবি না, এই তো? তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। না দাদা না, আপনি ও কাজ করবেন না। আপনি আমাকে হারামজাদী, তাহলে কেউ আর কিছু জানতে পারবে না। পলাশবনি থানা আমার হাতের মুঠোয়। কেসটা আমি হাট ফেল বলে চালিয়ে দেব। বুনো হাতির পেছনে স্ত্রীর বারণ না মেনে ওই স্বামী ছুটে গেছিল, তাই ভীষণভাবে ভয় পেয়ে তুমি হাট ফেল করে মারা গেছে। সত্যি সত্যি মেরে ফেললাম। যাকে যা হয়েছে ভালোই হয়েছে, আপদ গেছে। এইবার আমি এখান থেকে চুপি চুপি কেটে পড়তে পারলেই বাঁচি। কিরে, ঘরের দরজা হাঁ করে খোলা রেখেছিস কেন? আর সব হাতিটাতে একবারে ফালতু ব্যাপার। আসলে ঘর পড়ে গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই। কি ব্যাপার? পৌশালি ভেবে মেঝেতে শুয়ে আছে কেন? পৌশালি, পৌশালি, এই পৌশালি,
পৌঁছালি মেরে ফেললে। দাদা আপনি ফেসে গেলে ভাই বাস্তব, আমি তুমি ভীষণ ভাবে ফেসে গেলে। দাদা ওরে তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি ছুটে আয় রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে দাদা। মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? তুমি এভাবে পাগলের মতো চিৎকার করছো কেন? ওরে ভাই আবেশ, এই শয়তান বাস্তব, এই শয়তান বাস্তব তোর বউকে শাড়ির পাশ দিয়ে খুন করেছে। আপনি কি বলছেন দাদা? আমার ভাই বাস্তব আমার ভাইয়ের অজ্ঞাতে তার না পাওয়া প্রেমের বদলা নিয়ে তোরা পড়েছে। তুমি বিশ্বাস করো পৌঁছালিতে কোন আমি করিনি। চুপ কর আর সাধু সাজার চেষ্টা করিস না। আবেশ। তুই আমার বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করলি। ওরে পৌঁছালিকে যদি তোর পাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পথ থেকে সরে দাঁড়াতাম। ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান। আবেশ। তুই আমার কৌশলকে খুন করে আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছিস। ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না পৌঁছালি। পৌঁছালি, পৌঁছালি, তুমি তো ঠাট্টা করে আমাকে ছেড়ে চলে যাবার কথা বলছিলে, তাহলে কেন কেন এভাবে আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো ঝরে পড়লো? বলো বলো পৌঁছালি, কেন কেন কেন? আপনি ভেঙে পড়বেন না দাদা, আপনি ভেঙে পড়বেন না। যে বাজের আঘাত আবিসের মাথায় আসলে পড়েছে, সেই আঘাত আমার অন্তরটাকেও ভেঙে খান খান করে দিয়েছে। পালকদি। তবু আমি হেরে যাব না। এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে এই রাতের অন্ধকারেই আমি ছুটে যাব এই পলাশবনি থানা। তোমাকে যেতে হবে না, আমি নিজে একজন আদর্শ পুলিশ অফিসার, তাই খুনি হাতে তুলে দিতে আমি স্থানীয় থানায় ফোন করছি। মেজদা হ্যালো, পলাশমণি পিএস। ইয়েস, আমি মাননীয় যুধিষ্ঠির ঘোষালের বাড়ি থেকে বলছি। হ্যাঁ, এখানে একটা মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, আসামি ধরা পড়েছে, তাকে আমি আটকে রেখেছি। ঠিক, ওকে ওকে ওকে। না না দাদা না, ওকে আপনারা মিথ্যামিথ্যে আইনের হাতে তুলিতে চাইছেন আদর্শদা। আমি বলছি বাস্তব কখনোই পৌঁছালিকে খুন করতে পারে না। তাছাড়া আপনি তো জানেন বাস্তব পৌঁছালিকে নয় আমাকে ভালোবাসে। আর পৌঁছালির সঙ্গে যে সম্পর্ক ছিল সে হলো ভাই বোনের মধুর পবিত্র সম্পর্ক। তাই দয়া করে ওকে ভুল বুঝে ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না দাদা, ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না। না 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 না, নষ্ট করবো কেন, নষ্ট করবো কেন? মালটার হাতে হ্যান্ডকাপ পরি, সোজা তিহার জেল পাঠানোর সুব্যবস্থা করে দেবো। বাবু, আরে কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আগে কে খুন হইতো সেটা বলবেন। ও স্যার, এ তো আবেশ বাবু নতুন, তা যুধিষ্ঠির বাবু খুনি কোথায়? আপনার সামনে এই বাস্তব মুখার্জি খুনটা করেছে। দারুণ হিম্মত আছে দেখছি, বাড়ি ভর্তি লোকের সামনে। যাকে আমার নাম ভিখারি চরণ বনমাল, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই এমন এক হাত দেব না। এই চল, বাইরে তোর জন্য মামা বাড়ির গাড়ি অপেক্ষা করছে। চল চল বলছি। তাই চলুন অফিসার, তাই চলুন। এই চক্রান্তের পাপ পরিতার এক মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না, আবার দম বন্ধ হয়ে আসছে। বাস্তব, ছলনার কুয়াশায় মেঘ জমে আজ আমার জীবন আকাশটা আশায় ভরে গেল। তাই তো অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে থাকা বন্দি পাখিটা তার স্বাধীন ডানা দুটোকে সংকুচিত করে চোখের জলে বুক ভাসাতে চলল অন্ধ আইনের বন্দি খাঁচায়। তাকিয়ে দেখে গোলাটারে, বুকটা চিরে রক্ত ঝরে। ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে। তাকিয়ে দেখে গোলাটারে, বুকটা চিরে রক্ত ঝরে। ছোরা মেরে পালিয়ে গেছে
সত্যি দাদা, আপনি শালা সত্যি একটা শয়তান মাল। সোহাগ রাতে ভাইয়ের বউকে নিজের হাতে খুন করে কেসটা অন্যের ঘরে চাপিয়ে দিলেন। চুপ কর, এসব ব্যাপারে কোথাও যেন মুখ খুলিস না। জানিস তো আমি এই এলাকার অঞ্চল সভাপতি, কেউ জানতে পারলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে আমার ইয়েতে আছিলা 5 দিয়ে ছাড়বে। কিন্তু দাদা, আপনার লাফড়াতে যে ছোকরাটা অ্যারেস্ট হলো তাকে আপনি দুনিয়া থেকে লটকে দিতে চাইছেন কেন? কারণ আমার একটাই ভয়, কেসটা আদালতে গেলে ভবিষ্যতে যদি আসল সত্যটা বেরিয়ে পড়ে তাহলে আমাকে ওই ধনঞ্জয়ের মতো ফাঁসের দড়িতে ঝুলতে হবে। ও, সেই জন্যই বুঝি আপনি নিজের রাস্তাটা ক্লিয়ার করে ফেলতে চান। আরে হ্যাঁ, এই নে তোর কাজের বকশিস 5000 টাকা। দাদা, এটা হলো কাজের শেষে একটু আনন্দ স্ফূর্তি করার জন্য। আরে বিলেতি, হ্যাঁ? আরে এটা টাইম করা 5 সময় এটাই একটু টেনে নিলে না মুরসালা আপনা আপনি। গলায় ঢেলে দেখ না, ওই বাদাম কাকু ভুবন বাদ্যকারের গানের মতো নেশাটা সারা শরীরে কেমন ভাইরাল হয়ে যাবে। শালা দারুণ একটা কথা মনে করে দিলেন মাইরি। ও দাদা, বাদাম নেবেন? বাদাম? আরে আমার কাছে কাঁচা বাদাম আছে দাদা, বাদাম 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 দাদা, কাঁচা বাদাম আমার কাছে নেই গো দাদা। এই কালিয়া, এসব হচ্ছে নাকি? হ্যাঁ, এই কালিয়া, এই কালিয়া, ওই দেখ দেখ, পুলিশের গাড়ি গ্রামের রাস্তা পেরিয়ে জঙ্গলে পাকা রাস্তা ধরে নিয়েছে। আর ওই দেখ পুলিশের গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে। ওরে ভাববেন না দাদা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর মৌতলা ব্রিজের কাছে ও সালা পুলিশের গাড়িকে আমি একেবারে অ্যাকশন দিয়ে দেব। মাওবাদীরা রাস্তা ঘিরে ফেলেছে। ড্রাইভার, তুমি গাড়ি থামাও। সিপাহীরা কুইক নেমে এসো। ফায়ার ফায়ার ফায়ার। ওই তো পুলিশগুলো আততায়ীর পিছনে ছুটে চলেছে। হ্যাঁ, এই সুযোগ আমি এই গাড়ি থেকে পালিয়ে যাব। আমি পালিয়ে যাবো এই অন্ধকার জঙ্গলের বুক চিরে কোনো অনির্দিষ্ট পথে, যাতে পুলিশের শক্ত তল্লাশি আমার গা ঘেঁষতেও না পারে। আমি পালাই। না না না, আর আমি আপনাদের সঙ্গে একই ছাদের তলায় থাকতে কিছুতেই পারবো না। মেজো বৌমা, ছি ছি ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। যার এক ভাই বড় পুলিশ অফিসার, তার আর এক ভাই কিনা একটা জঘন্য খুনি। না, আমি বিশ্বাস করি না। এর মধ্যে নিশ্চয়ই কোনো গোপন অভিসন্ধি রয়েছে। হ্যাঁ, সে তো আপনি বলবেনই, কারণ আপনার লাইফে যে উচ্ছৃঙ্খলতার মগডালে চড়ে এত বড় একটা অপরাধ করার সাহস পেয়েছে ওই ডেভিডটা। তুমি কি বলছো মেজো বৌমা? কবে তুমি আমার বাস্তবকে উচ্ছৃঙ্খল হতে দেখেছো? আমার দুই ভাই আদর্শ আর বাস্তবকে আমি আমার আদর্শে গড়ে তুলেছি। তাই তুমি এ বাড়িতে আদর্শের স্ত্রী হয়ে আসার পর তোমার প্রতি বাস্তবকে মাতৃজ্ঞানে পূজা করার মন্ত্রে আমি দীক্ষা দিয়েছি। সেই শিক্ষা যদি তোমার কাছে লাই বলে মনে হয়ে থাকে, তাহলে আমি বলবো আত্মসুখ সর্বস্ব নেশায় নিজের সার্থকতাকে হাতড়াতে নিজস্ব সত্যটাকে তুমি নিজের কাছ থেকে হারিয়ে ফেলেছো মেজো বৌমা। বাজে কথা বলবেন না। আপনার ওই ক্যারেক্টারলেস ভাই বাস্তবের সম্পর্কে কতটুকু জানেন আপনি? আজ একটা মেয়ে ঘটিত ব্যাপারে খুনের আসামি এসেছে হাজতে গেছি। কাল অনেক মেয়ে সর্বনাশের কীর্তি প্রকাশে এসে ওকে হয়তো ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে যাবে। তুমি কি বলছো মেজো বৌমা? তুমি কি বলছো? যা সত্যি তার আভাসটুকু আপনাকে দিয়ে রাখছি। আর আমার শেষ কথাটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আপনার মেজো ভাই ডিউটি থেকে বাড়ি ফিরলে তাকে বলে এসব ঝামেলা থেকে দূরে থাকতে আমরা অন্য কোথাও শিফট করব। এই বিপদের সময় বড়দাকে একা ফেলে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে বৌদি? ঠিক হবে কি বেঠিক হবে সেটা বোঝার মতো যথেষ্ট আমার জ্ঞান আছে। তাই আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোটা মোটেই আমি পছন্দ করি না। মেজো বৌমা, বর্ষাকে তুমি বুঝিয়ে দিচ্ছি, যখন তখন বাইরের কেউ আমাদের মধ্যে এসে অনধিকার নাক গলানোটা মোটেই ভদ্রতার পরিচয় নয়। আমার কথা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে আর একটা উপদেশ আমার কান খুলে শুনে রাখো। বাস্তবে নকল প্রেমে জড়িয়ে পড়ে যে কেচ্ছাটা তোমার দুদিন পরে ছড়িয়ে পড়বে, তার নিন্দে থেকে বাঁচতে কোনো নার্সিংহোমে গিয়ে
শীঘ্রই ওই পেটের নাপত্তাকে নষ্ট করে দিয়ে এসো। মিথ্যা! এই আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না। আমার ভাই বাস্তব এমন কাজ কোনোদিন করতে পারে না। বর্ষা, বর্ষা, বল না রে বোন, বল না। মেজো বৌমা যে কথা বললো সে কথা আসলে মিথ্যে। তোদের পবিত্র ভালোবাসার মধ্যে কোনো পাপ কোনোদিন স্পর্শ করতে পারেনি। বল না, বল না, আমাকে উত্তর দে, উত্তর দে। উত্তর কি উত্তর দেব দাদা? উত্তর দিলেও কি তুমি তা বিশ্বাস করবে? কারণ বিশ্বাস বোঝার ভ্যাসেলটা যে আজ মেজো বৌদির মিথ্যে সাজানো ঢেউয়ের ঝাপটায় টলমল করছে দাদা, টলমল করছে। বর্ষা, দাদা, তুমি তোমার দোটানা দুর্বিপাকে পড়া মনটাকে বিশ্বাসের কুলে ফিরিয়ে এনে আমার দিকে ভালো করে চেয়ে দেখো তো, আমার মধ্যে কোথাও কি বিন্দুমাত্র পাপের ছায়া দেখতে পাচ্ছ? দেখো মেজো বৌমা, দেখো নিষ্পাপ পবিত্রের স্পর্শে কেমন আলো হয়ে গেছে। এর মধ্যে কি তুমি কোনো পাপ দেখতে পাচ্ছ বৌমা? পাপ দেখতে পাচ্ছ? থাক থাক, ওকে নিয়ে গর্বে আর বুক না ফুলে আপনার গুণধর ভাইয়ের কথাটা আপনি ভাবুন, তাহলে আপনার বুকের ছাতিটা ফানুসের মতন চুপসে যাবে। সত্যি বৌদি, সত্যি চুপসে গেল। তোমার ওই মিথ্যা কথা ওড়ানো নিন্দের ফানুসটা দুর্নামের আকাশে ওঠার আগেই সত্যের তপ্ত বালিতে পড়ে ফেটে চুপসে গেল। আর কোনো ছল চাতুরি তোমার টিকলো না। চুপ কর ছোট লোকের মেয়ে, তো সাহস কম নয়, তুই আমাকে অপমান করিস। অপমান তো তুমি যেচে করিয়ে নিচ্ছ মেজো বৌমা। কি দরকার ছিল এই ডাহা মিথ্যে কথাগুলো বলার? আসলে বৌদি আমার আর বাস্তবের সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারছে না, তাই পাঁচ কান রুটি আমাদের নামে লোক নিন্দে করতে চায়। লোক নিন্দে? লোক নিন্দের আর বাকি রেখেছে কি তোমার কেষ্ট ঠাকুর? সবাই তো জানে তোমার সঙ্গে ফষ্টি নষ্টি করে মন ভরলো না বলে তাই জোর করে পৌশালীর মন পেতে গিয়ে আসছে ব্যর্থ হয়ে খুনের আসামে। খুন আর খুন, এই কথা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। বাস্তবকে তোমরা না চেনার ভান করে যা নয় তাই বলছো। আমি বলছি বাস্তব কখনোই পৌশালী প্রেমে প্রত্যাশী ছিল না, আর সে পৌশালকে খুন করেনি, সে খুনিও নয়। কিন্তু আইন তো সে কথা মানবে না, আইন চাই প্রমাণ। আর তাই তো বাস্তবকে নির্দোষ প্রমাণিত করবার জন্য আমি একজন সিনিয়র লয়ারের কাছে গেছিলাম কথা বলতে। বাট বেড লাক, হতভাগাটা আমার সেই প্রচেষ্টায় ছাই দিয়ে তার নিজের অপরাধকে আরো দ্বিগুণ করে নিয়ে এখন তাকে বিয়েল করানো তো দূরের কথা, আদালত তার ফাঁসির অর্ডার দেয় কিনা সেটাই চিন্তা। কি করেছে বাস্তব? কি আবার, গত রাত্রে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পথে তার কিছু সাঙ্গপাঙ্গ পুলিশ চিপে বোমাবাজি করে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আই মিন পুলিশের সঙ্গে ফাইট করে ফেরা? হ্যাঁ, এই দেখো, এই খবরের কাগজটা দেখলে তুমি সব বুঝতে পারবে। আর দেখতে হবে না, আমি ক্লিয়ার। অলরেডি খুনটা প্ল্যান মাপি হয়েছে। রাইট, পুলিশের অনুমান এই গ্যাংটিকে ধরতে পারলে এমন অনেক অপরাধমূলক কাজের হদিশ পাওয়া যেতে পারে। মিথ্যে কথা, বাস্তব কখনোই এমন খারাপ হতে পারে না। আমার মন বলছে এই পুরো ব্যাপারটাই কোনো দুষ্টু ব্যক্তির সাজানো চক্রান্ত, যে চক্রান্তে জালে জড়িয়ে বাস্তবকে সে আষ্টা পিষ্টা মেরে ফেলতে চায়। কেন চক্রান্ত করে আমার ভাইকে মেরে ফেলতে চায়? আমার ভাই তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। তুমি ভেবো না দাদা, আইনের ভাগ দিয়ে বাস্তবকে বাঁচাতে আজ আমি বড় উকিলের সঙ্গে গিয়ে কথা বলবো। হ্যাঁ, তবে তার আগে বাস্তবকে খুঁজে বের করে আইনের কাছে তাকে আমার সারেন্ডার করাতেই হবে। তার মানে তুমি একজন পুলিশ অফিসার হয়ে অন্যায়ের সঙ্গে তুমি আপোষ করবে? এছাড়া উপায় নেই অঙ্কিতা, হাজার হলে বাস্তব আমার ছোট ভাই। তাছাড়া একজন উকিল যদি ন্যায়ের সৈনিক হয়েও অন্যায়ের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতে পারে, তাহলে আমি বা আমার ভাইকে বাঁচাতে চাইলে দোষ কোথায়? দোষ আছে, আমি তোমার স্ত্রী, তাই আমারও মতে তুমি এ ব্যাপারে এক পাও এগোতে পারো না। হ্যাঁ, আমি তোমার বাবার সম্পত্তি তো, আদর্শ। যে তোমার কথা মতোই চলতে হবে। আমারও মতে তুমি এক পাও চলতে পারবে না, যেন আমি বউয়ের ভেড়ুয়া আর কি। শোনো, তুমি চাইলেও ভাইয়ের প্রতি কর্তব্য থেকে আমাকে সরিয়ে দিতে পারবে না। চাইতাম না, চাইতাম না গো, চাইতাম না। যদি এটা কোনো মহৎ কাজ হতো, তাছাড়া তোমার একা রোজগারে এ বাড়ির সবাই বসে বসে গোগ্রাসে গিলছে, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তো আমাদের সামলাতে হয় বলো। তারপরে এই উটকো ঝামেলায় আমি তোমাকে 1 টাকাও খরচ করতে দেব না। কেন দেবে? আমার মাইনের টাকা যে মাসে মাসে তোমার মা ওই লক্ষ্মী ভান্ডার থেকে তুলে দিয়ে পাঠায়। Stop it! কোথায় কোথায় তুমি আমার মা বাবা তুলে কথা বলতে পারো না? এবার তাহলে তোমাকেই বলি। কি বলবে? তোমার মতো স্ত্রী যে সংসারে গেছে, সেই সংসারের বাবা মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিন কাটাতে হচ্ছে। সামলে কথা বলো আদর্শ।
আমাকে অগ্রাহ্য করে যদি বেশি মাতব্বরি ফলাতে চাও, তোমার এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব। আগুন না বৌমা না, এ কথা বলে আমার ভাই আদর্শের পায়ে তুমি শেকল পরিয়ে দিও না। বাবা মা চলে যাওয়ার পরে সংসারের হাল কাঁধে নিয়ে ছোট্ট দুটো ভাইকে মানুষ করবার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি লরি চালিয়েছি, কিন্তু ভাগ্যদোষে সেই লরি অ্যাক্সিডেন্টে আমার একটা হাত চলে গিয়ে আজ আমি উপার্জনক্ষম হয়ে পড়েছি। এই সময় তুমি যদি আত্মকেন্দ্রিক হয়ে ওঠো, তাহলে চোখের সামনে ছোট্ট ভাইটাকে তিল তিল করে মরতে দেখা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না মেজো বৌমা, আর আমার কোনো উপায় থাকবে না। না থাকে ঠুটো জগন্নাথের মতো চুপচাপ বসে থাকুন। যে যেমন কর্ম করেছে তাকে তেমনই ফল ভোগ করতে দিন। আর তোমাকেও বলি, বেশি ভাই ভাই করে না নেচে নিজের সম্মান বাঁচাতে চাইলে আজই একটা বাসা বাড়ি ঠিক করো গিয়ে। আর মান সম্মান খুঁয়ে যদি এদের সঙ্গে থাকতে চাও, তাহলে আমি তোমার কাছ থেকে সেপারেট হয়ে যেতে বাধ্য হব। আন্ডারস্ট্যান্ড? কোন পাপে এমন পরীক্ষা নিচ্ছ ঠাকুর, এমন পরীক্ষা নিচ্ছ? একদিকে আমার একটা বুকের পাঁজর ভাগ্যের পরিহাসে দুর্নামের বোঝা মাথায় নিয়ে দিগ্ভ্রান্ত দিশেহারা, আর একদিকের একটা পাঁজর স্ত্রী রূপ পাষাণের পার্শ্ব চাপে সংসার সুখ প্রতীক্ষার সম্মুখে দাঁড়িয়ে, আর আমি পরাজিত সংসার কারিগর হয়ে পঙ্গুত্বের অসহায় মুহূর্তে উচিত অনুচিতের গোলক ধাঁধায় কিং কর্তব্য বিমূঢ় কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ম্বরায়। নানা দিকে নানা হাত ছাড়ে দেখি এই বিপুল ধরায় ভীত মন খোঁজে সহজ পন্থা নিষ্ঠুর চোখ। তাই কেবলই বিষাক্তময় এই মর্তলোক, কেবল এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়া। আপনি এভাবে ভেঙে পড়বেন না দাদা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি শান্ত হন দাদা, শান্ত হন। আদর্শদার কর্তব্যের পথে বৌদি বাধা হয়ে দাঁড়ালেও এই সমস্যার পাহাড় আমরা লঙ্ঘন করবই। বর্ষা তার ভালোবাসার সার্থকতা খুঁজে পেতেই যেভাবে হোক বাস্তবকে খুঁজে বার করবে। তারপর যে কোনো মূল্যে তার নামে মিথ্যা খুনের তকমাটাকে সে খুলে নেবেই। না বোন, এই জটিল সমস্যার সমাধান আমি নিজেই করতে চাই, নইলে যে সংসারের প্রতি কর্তব্যচ্যুত হয়ে বাবা মার দেওয়া আদর্শ নামটাই আমার বৃথা হয়ে যায়। আদর্শ? হ্যাঁ দাদা, ভালো মন্দ মিশ্রিত এই সংসারে অঙ্কিতাকে স্ত্রী হিসেবে পাওয়াটা আমার দুর্ভাগ্য। তাই বলে তার কথায় স্বার্থপর সাজার মতো নির্বোধ আমি নই দাদা, নির্বোধ আমি নই। আদর্শ? আমি ঠিক করেছি সংসার তপভূমিতে কর্তব্যের বাল্মীকি হয়ে তোমার মুখের হাসি বাস্তবকে তোমার বুকে ফিরিয়ে দিতে তার কেসটা নিজের দায়িত্বাধীন পাওয়ার আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আমার ট্রান্সফার মঞ্জুর করাবো ওই পলাশবনি থানায়। তাই কর ভাই, তুই তাই কর। আমি তোকে আশীর্বাদ করছি ভাতৃ স্নেহের এই প্রবল মুহূর্তে তুই যদি এগিয়ে না যাস তাহলে কিচ্ছু করার নেই রে ভাই, কিচ্ছু করার নেই। আমি তোকে আশীর্বাদ করছি তুই জয়ী হ, কারণ আমি জানি সমাজ, সংসার, আইন, আদালত আমার বাস্তবকে খুনি বলে আমি তো জানি। আমার আদর্শের খড় মাটি দিয়ে গড়া ওই বাস্তবটা কোনোদিন খারাপ হতে পারে না, কোনোদিন না। রাতের সেই নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রি কান্না, বাতাসে বাতাসে ভাসে, তুমি দেখেছো কি? আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ।
সেই নীল মুছে দিয়ে আসে না, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি কিছু নীল আকাশের নিচে, পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি পারছি না, আর এক পাও আমি হাঁটতে পারছি না। কাল রাত থেকে শুরু করে আজ সন্ধে হতে চললো, একটানা আমি জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছি। ছুটতে ছুটতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আর এক পাও আমি চলতে। এদিকে হাজার চেষ্টা করেও হাতের এই হ্যান্ডকাপটাকে আমি কিছুতেই আমি ভেঙে ফেলতে পারলাম না। আবার এটাকে যদি আমি না ভাঙতে পারি, কোথাও একটু মাথা গুঁজে ঠাই জোগাড়ি করতে পারবো না। যেই দেখবে সেই আমাকে পুলিশের হাতে তুলে দেবে। ভীষণ তেষ্টা পেয়েছে, কোথাও যদি ধারে কাছে একটু জল। ওই তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে। হ্যাঁ ওইখানে কিন্তু ওখানে তো অনেকগুলো গরু ছাগল ভিড় করে জল খাচ্ছে। তার মানে ধারে কাছে নিশ্চয়ই কোথাও লোকালয় রয়েছে। দেখা যাক, যদি সঙ্গে গোঠের রাখাল থেকে থাকে, সে নিশ্চয়ই এখন বাড়ি ফিরবে। আমি ততক্ষণ ওই ঝোপটার পেছনে একটু অপেক্ষা করি। আমি এখন কারো কথা শুনবো লাই। আরে হে বাহামণি, আরে হে কুনামি, তোরা গেলি কোথায় রে? তাড়াতাড়ি গড়লি আয় না কেন? আমার মারম রাগনি ঝর্ণা জল খেয়ে ওই ঘরের বাটে পড়ে আছে বটে। আর শোন, সাঁঝের বেলায় তোরা আমাদের এখানে আয় না কেন? আমি তোদেরকে একটা নতুন ঝুমুর গান শোনাই দেব। কি বলছিস? কি গান? তাহলে শোন না কেন বটে, আমি গাইছি। ও হো হো লা 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 লা
গোটা দিন তো জঙ্গলে ঘুরতে ঘুরতে শেষে জিয়াট মুরমুর হাতে এই সিগারেটটা লাগলো বটে। থাক কিনে সন্ধে নামতে চললো আর চিন্তা ভাবনা লাই করে এটাকে রুষা করে গরম ভাতের সাথে ভাই বুহিন মিলে সাবার করে দিব। হ্যাঁ, কিন্তু আমার সাঁঝলি বহিন তো গেল কোথায়? এখনো কি তার ডাংরি বেরম গুলান চোরান হলে গলাই? আরে হপন মুই তুই এখানে দিলা হিজুমে সে লগন লগন হিজুমে যে তুই কেন দাদা আজ তোকে এত খুশি লাগছে কেন বটে? হবে গলাই দেখ কিনা আমার হাতে এটা কি বটে? এটা কি রে দাদা? এটা তো একটা তরহ। তা তরহ আমি আগে দেখি নাই না চিনি নাই। এর লেগে তোর খুশিটা হবার কারণ কি আমি জানতে পারি কি? আরে সে কথাটার লেগে তো আমি খুশি হইলাই রে বই। তবে আমার খুশিটা হচ্ছে আজ অনেক দিন পর ইমন পারা সিগারেটটা লাগলো বটে। তুই এক কাম কর কিনা লগন লগন বাড়ি ফিরে এটাকে রাঁধে ফেলা। আজ পেট ভরে টাকা মাংস খাবো। হাপে হাপে দাদা হাপে, তুই এটাকে আজ মাংস খাবার কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, তাতে কি হয়েছে? না কিছু হই নাই। যেটা ইতুটুকুন কাল থেকে তুই আমাকে ছুটিয়ে দিছাই, আজ কিনা বলছিস মাংস খাবার কথা? হায় মারাং গুরু, সেই কথাটা তো আমার একদম মনে ছিল না। মানে তোর ঢের কিছু নাই রে দাদা। আমি একদিন ছোটবেলায় ওই তরহ মাংস খাবো বলে জিকে ধরেছিলাম। তুই আমাকে বলেছিলিস এই হাপ্পান করি এটা খিতি লাই, এটা সাপ আছে বটে, গোসাপ। হ্যাঁ ঠিক বটে, তুই খাঁটি কথাটা বলেছিস কিনা? আচ্ছা দাদা, আমাদের জাতের লোকেরা তো সবাই শুকল খায়, তাহলে আমাকে খেতে দিচ্ছিস লাই কেন? কিনে আবার দুনিয়াটা যে পাল্টে গেছে রে বুইন। আমরা সন্তাল বলে কি সব দিন এগুলান খাবো বটে? তোরা আমাদের আগাম দিনে ছেলে মেয়েরা এসব রুচি নিয়ে থাকলে আমরা ভত্তর হবো কেমন করি? কিন্তু আমাকে একাকে ভত্তর করে ওই সারা সাঁওতাল যাত্রাকে কি বদলাতে পারবি রে দাদা? শাগুন, লক্ষণ, মুতিয়া, কুনামি, বাহামণি এরা তো সবাই মদ খায়, নেশা করে, এদের কি বদলাতে হবে ক্লাই? হবে হবে, এক এক করে সবাই একদিন এমনি করে বদলে যাবে। দেখছিস লাই আমাদের এই বেহর জাতির লোকগুলোন টুকুস টুকুস করে বুঝতে শিখেছে বলেই তো আজ সন্তানরা ওই জঙ্গল ছেড়ে শহরে যেয়ে মাস্টার ডাক্তার হচ্ছে, নেতা মন্ত্রী হচ্ছে। জানিস লাই দাদা, আমাদের জাতের লোকেরা এত শুকল হয়েছে যাতে এই ঝাড় গায়ে মানুষদের দুঃখটা কেউ আর ফিরে দেখলো না। সাঞ্জলি, কত আশা ছিল লেখা পড়া শিখে এই গায়ে একটা মস্ত বড় স্কুলে আসবো, যাতে এখানকার ছোট্ট ছোট্ট ছেলা মেয়েরা লেখা পড়া শিখে ওই মা বাপের দুঃখটা ঘুচাইবে। কিন্তু সেই 3 ক্লাসের শালপাতার স্কুলটার পাশ দিয়ে আমার সুখের স্বপ্নগুলো অভাবের পাথর চাপা পড়ে থেকে গেল রে দাদা, অভাবের পাথর চাপা পড়ে থেকে গেল। দুঃখ করিস লাই রে বই, দুঃখ করিস লাই। আমি তোকে হই দূরের স্কুলে পড়াতে পারিলাই তো কি হয়েছে? তোকে আমি বড় চাকরির বড় বিহা দিব, তখন দেখে লিস। আর তোকে কাঠ গুড়াতে হবে ক্লাই, মেরম ডাংরি চুরাতে হবে ক্লাই। আর সে লেগেই তো দূরের ওই ঝোপের ডালটাই মর পারা লড়ে উঠল কিনা। ওই তো কিসের পায়ের শব্দ শুকনো পাতায় খসমস করলে মনে হয় নেকড়েও তো পেতে আছে, মেরম ধরবে বলে। বেহরটাকে আজ আমি শেষ করে দিব। হাপে দাদা হাপে, দেখতে পাচ্ছিস লাই ওটা লেকড়ে নয়, ওটা মানুষ আছে, মানুষ। মানুষ বুঝলাম বটে। শালা আমাদের আতুর কোন বেহর চুকরা নিশ্চয় তোর পিছনে পিছনে এসে লুকায় আছে। ভেবেছে আমি চলে গেলে উহার মতলবটা বের করবে। এই শালা কে ওখানে বেরিয়ে আয় কেন? না হলে এই জিয়াট মুরমুর কানে তোর পেরান যাবে। কোথায় করছিস লাই কিনা? ওই দেখ দাদা, বেহরটা ঝোপের ভেতর থেকে বেরিয়েছে, কিন্তু এটা তো আমাদের আতুর ছোকরা লয় বটে। আমার মনে হয় পরদেশি দিকু ছোকরা বটে। আয় মারান গুরু, হাতে আবার হাত কোড়া রইছে, তাহলে তো এই ছোকরা কোন আসামি হবে বটে। পুলিশের হাত থেকে পলাই এসেছে। আরে বাবু, তুমি কি চুরি ডাকাতি করেছিস নাকি? আরে হে বাবু, তুই কি আমার দাদাটার কথার উত্তর দিচ্ছিস লাই কেন? তোর ঘর কোথাকে বাবু? এখানে আসলি কেমন করে? আমার মনে হচ্ছে ওই বাবুটারে বেজায় ভোগ পেয়েছে, তাই কথাটা বলতে পারছিস লাই। আরে হে বাবু, তোর খিদাটা পাচ্ছে লাই? আরে ই তো দেখছি কোনো কথাই করছে লাই। চল এটাকে ধরে নিয়ে গিয়ে ওই ঘরে বেঁধে রাখি, তারপর কাল সকাল হলে হুই সদরে গিয়ে থানায় খবর দিব বটে। আমি তোমাদের কাছে হাত জোড়ো করছি, তোমরা আমাকে পুলিশে দিও না, আমি তোমাদের পায়ে। আরে করছিস কি? আমি সান্তাল বটে, আমার ঘর ধরিস লাই। সাঁওতাল হলেও তো তোমরা মানুষ,
তোমাদের তো হৃদয় আছে, তাই তোমাদের সেই মনুষ্যত্বের কাছে, সেই হৃদয়ের কাছে আমি আমি হাত জড়ো করে অনুরোধ করে বলছি, বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি। আমি আমি কাকে দেখলাম? এই যে অবিকল পৌঁছালির মতোই দেখতে, সেই চোখ, সেই নাক, সেই মুখ, ভগবানের কি আশ্চর্য সৃষ্টি! অবিকল পৌঁছালির নকল। এই ছোকরা আমার বুইনের পানে চেয়েছে, এমন করে কি দেখছিস? হ্যাঁ, দেখছি দেখছি ওই রেশমা ফুলের মতো মেয়েটার মুখের দর্পণে নিজের নিজের প্রতিবিম্বটাকে। মানে আমার এই মুখটার দিকে তাকিয়ে দেখো তো, দেখো তো কোনো পাপের চিহ্ন দেখতে পাও কিনা, দেখো তো কোনো অপরাধের স্পর্শ রয়েছে কিনা। হে বাবু, তুই কি পাগল হয়ে গেছিস? আরে তোর মুখটা তো অসহায় ছালা মানুষের মতো, পাপ থাকলে তোতে এমন চেহারাটা হতেও লাই বটে। তবু ওরা আমাকে মিথ্যে ভাবে, মিথ্যে অপরাধের জালে জড়িয়ে ফাঁসির দড়িতে ঝোলাতে চায়। আই বাপ, এমন সুন্দর ভগবানের মতো রাঙা বাবু মানুষটারে ফাঁসি দিতে চায়? ওরা শয়তান, ওরা খুব বড় শয়তান, তাই তো আমার ভবিষ্যৎ থেকেই নষ্ট করে দিয়েছে। অথচ বিশ্বাস করো, আমি একজন সৎ, শিক্ষিত, আদর্শ ব্যক্তি। হাপে হাপে হাপে, তোর এতগুলান কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম লাই বাবু। তবে ওই লেখাপড়ার কথাটা শুনে বুঝে নিলাম তুই। আমি বিএ ফার্স্ট ক্লাস পাস, কিন্তু থাক থাক, আর বলতে হবে ক্লাইড, ও কথাটা আমার দাদাটারে আমি ভালো করে বোঝাই বলছি। জানিস লাই দাদা, আমাদের এই মহল্লা লবিন মান্নির বইয়ের ভাই হই পেলা ছোকরাটা মস্ত পুরো বিহা পাসটা করে চাকরিটা করছে লয়। বিয়া পাস? তবে তো পাসটা আমি 4 দিন আগেই করেছিলাম বাবু। না না না, ওটা বিহা পাস নয়, ওটা হচ্ছে বিএ পাস। আরে হলো, এই হলো বর সেজে লত্তন বউ আনতে যাবাটাকে তোরা বলিস বিয়ে, আর আমরা বলি বিহা। হ্যাঁ বাবু, আমার বুইনটা না ওই গ্রামের 3 ক্লাসের স্কুলটা পাস দিছে, ও সব ভালো বুঝে বটে। হ্যাঁ, না 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 না, বিহা আর বিয়ে এক হলেও বিএ আর বিএ এই দুটো কিন্তু এক নয়। এটা হচ্ছে লেখাপড়ার ডিগ্রি, বিএ, এমএ, বিএড, এই ধরনের আর কি। ভাই গরম ভাব নিতই না বুঝো কেনা, আমার বুইনের 3 ক্লাস তো তবে ফেল মেরে গেল। মেন খান আমি ওর কাছে ফেল মারবে ক্লাই, ওকে যখন হাতের। কিন্তু আমরা খারাপ লয় বটে, তোর যতদিন মন চাই তুই এখানে থেকে যা না কেন, এখানে কেউ কিছু বলবে ক্লাই। হ্যাঁ, থাকতে তো আমাকে হবেই সাজলি, থাকতে তো আমাকে হবেই, কারণ আমি যে তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমার মিথ্যে অপরাধের সত্য প্রমাণের দিশা। আরে বাবু, তোকে আর কিছু ভাবতে হবে না, এখন আমার সাথে আমার ঘরে চল কিনে, ঘরে গিয়ে তোর হাতের হাত কোড়াটা ভেঙে দি, তারপর তারপর তোকে একটা আমাকে কুথা দিতে হবে। কোথা? আরে কুথা, আমাদের টিকলিমণি গড় হরাবের স্কুলটা 2 সাল হলো বন্ধ হয়ে পড়ে আছে, সেটা তোকে লত্তন করে খুলতে হবে। তোর মাস তোর মা আমরা মিটাই দেবো, খালি আমাদের ছেলে বুলাগুলা টুকুসখানি মানুষ করিয়া দিবি, যাতে যাতে ঝাড়গাঁয়ের সন্তাল আদিবাসীরা আর কেউ যেন নিরক্ষর লাই থাকে বটে। কোথা দে বাবু, আমাকে নতুন করে তোদের সেই 1.5 ক্লাসের পড়াটা শিকান দিবি। কোথা দে না বাবু, তোদের মতো ওই ভদ্দর কথাগুলান আমাকে শিকান দিবি। বল বাবু, আমার স্বপ্নটা তুই পুরা করবি। কোথা দে বাবু, কোথা দে বাবু, কোথা দে। দিলাম বাবু, আমি তোমাদের কথা দিলাম। আজ তোমাদের মাঝখানে আমার বিরাট স্বার্থের সন্ধান খুঁজে পেলে তার বিনিময় নয়, মানুষের নৈতিক কর্তব্যতাবোধের দায়বদ্ধতা স্বীকার করে আমি তোমাদের কথা দিচ্ছি, যতদিন আমি এখানে থাকবো আমি পালন করে যাব এখানকার দুস্থ দরিদ্র মানুষদের মধ্যে আমার শিক্ষা বিলিয়ে দেওয়ার ব্রত। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। কি হল গাও, তোমরাও আমার সঙ্গে গাও। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের ভিতরে আছে জয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের ভিতরে আছে জয়, আমরা করব জয় নিশ্চয়।
নিঠুর হে এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে করেছো ভালো। দাদা, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। ওই ভগবানকে ডেকে ডেকে আমি আর চোখের জলে মুখ ভাসাবো না, কারণ কারণ এই পাষাণ ভগবান বড় নিষ্ঠুর, বড় নির্দয়। তাই তো কত সহজে আমার বোনটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে কাঙালিনী সাজিয়ে দিলে, কাঙালিনী। তাই তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি ঠাকুর ঘরে ঢুকবো না, কোনো দেব দেবীর মুখ দর্শন করবো না, এমনকি তাদের নামও পর্যন্ত এই মুখ দিয়ে আমি উচ্চারণ করবো না, কোনোদিনও না, কোনোদিনও না। বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। জয় নিতাই, জয় নিতাই। এ তুমি কেমন কথা বলছো বন্টি? দেবী দেবী ঠাকুর দেবতার মুখের দিকে চেয়েই তো আমাদের পরপারের রাস্তাটা ক্লিয়ার, মানে পরিষ্কার করে নিতে হবে। তা না হয় সারা জীবন ধরে ওই একটু আধটু খুচরো পাপের ভার যে ইহলোকেই নরক খাটিয়ে ছাড়বে। শুধু আমি একা নই, আমার হতভাগ্য ভাই আবেশও এসেছে। আবেশ কই, কোথায় সে? বাইরে বৌমার লাগানো বকুল গাছটা নিচে দাঁড়িয়ে কেঁদে নিজেকে একটু হালকা করে নিচ্ছে। দাদা, আমাদের সঙ্গে সম্পর্কের পথটা ভগবান নিষ্ঠুরতার সঙ্গে ক্লোজ বন্ধ করে দিতে চেয়েছিলেন, দাদা। কিন্তু গৌর চাঁদের কৃপায় সেই সম্পর্কটা নিঃস্বার্থভাবে বজায় রাখার জন্য আমরা না এসে পারলাম না বন্টি। বৌমা, বৌমা আমাদের সঙ্গে সম্পর্কের প্রথম লগ্নেই চলে গিয়ে শুধু তোমাকেই কাঁদিয়ে যায়নি, আমাকেও সারাটা জীবন আই ওটা মানে চোখে জলে ভাসিয়ে দিয়ে গেল। আর ভাইটা তো পৌশালী বন্টির শোকে পাগলের মতো অর্ধমৃত জীবন বয়ে বেড়াচ্ছে। জানি না ভবিষ্যতে ওর কি হবে। আমাদের সব সর্বনাশের হতো আমি বাস্তব বুঝতে পারিনি দাদা, বুঝতে পারিনি। তলে তলে এত বড় শয়তান সে। শুধু শয়তান নয় বোন পালক, ছোড়াটা কাল প্রেত। তা না হয় ভাবো তো, পুলিশের হাতে ধরা পড়েও ও কিভাবে পালিয়ে গেল। পালিয়েও বেশি দিন বাঁচতে পারবে না দাদা, আর যারা ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারাও নিজেদের বেশি দিন আড়াল করতে পারবে না। প্রশাসনের শক্ত হাত ওদেরকে শীঘ্রই টেনে বার করবে, আর সেদিন সব কটা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাবেই। জয় নিতাই। আর সেদিন আমিও আমার গৌরচাঁদকে জোড়া হাঁড়িতে খিচুড়ি উৎসর্গ করব, নারায়ণ ভোজন করাবো, রাস্তার সমস্ত ভিখারীদের নিউক্ল মানে নতুন বস্ত্র দান করব। তবেই আমার আত্মা শান্তি পাবে। কিন্তু আমার মনে যে শান্তি কোনোদিন ফিরে আসবে না দাদা, কারণ পৌশালীর প্রতি আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো নয় যে দুদিন পাতা ঝরে পড়বে। এই মনে তার চিহ্নটুকু থাকবে না। বুঝি রে ভাই, আমি সব বুঝি, কিন্তু নিয়তিকে বাধ্যতে এই কথাটাও তো মিথ্যে নয়। তাই পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলাই মানুষের ধর্ম। বোন পালক, মনের ব্যথার যন্ত্রণাকে বুকের মধ্যে চেপে ধরে তোমার বোনের পুণ্য স্মৃতিটুকু আজীবন চোখের সামনে ধরে রাখবো বলে
আমি তার পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী কাল থেকে কাজ শুরু হবে এবং আসন্ন পূর্ণিমা তিথির শুভক্ষণে সেই সমাধি বেদিতে আত্মীয় সমন্বয়ে আমরা সবাই ফুলের মালা আর পুষ্পার্ঘ অর্পণ করব। অতএব তোমার কাছে আমার বিনম্র নিবেদন সইন ভাই, মানে আমন্ত্রণ থাকলো আমার ভাতৃবধূ স্বর্গীয় আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ সবাই তুমি যোগদান করো বন্ডি। করবো দাদা, নিশ্চয়ই করবো। মনের সুখে মনটা আমার জর্জরিত হলেও ধৈর্যের শেল বুকে বেঁধে নিয়ে পৌশালীর সমাধিতে মাল্যার্পণ করতে আমি নিশ্চয়ই যাবো। আর চোখের জলে আমি প্রতিজ্ঞা করে আসবো, যতদিন না আমি খুনির সাজা নিজের চোখে দেখতে পেরেছি ততদিন তার এই হতভাগিনী বড় দিদি হয়ে সে নিজেকে সর্বসুখ থেকে বঞ্চিত রাখবে, সর্বসুখ থেকে বঞ্চিত রাখবে। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। না না পালক, এইসব কথা ঘেটে মনের রাগটাকে আর আমি বাড়াতে চাই না। হ্যাঁ, তাহলে এই কথাই রইল, আগামী নির্দিষ্ট দিনে তুমি নিশ্চয়ই আসছো। আজ তাহলে চলি, নমস্কার। হ্যাঁ ভাই আবেশ, তুই পালক বোনের সঙ্গে দুদণ্ড কথা বলে আয়, তাতে তোদের দুজনের মনে একটু শান্তি আসবে। আমি তাহলে চলি। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। ভাই আবেশ, বুঝতেই তো পারছো আমাদের মনের অবস্থা কারোরই ভালো নেই। দেখছো না, কথায় কথায় তোমার দাদাকে এক গ্লাস জল দেওয়ার কথাও মনে নেই। তুমি ভেতরে চলো, জল খাটকুটুক খেয়ে যাবে। না না দিদি না, খাওয়ার জন্য আপনি আমাকে বাধ্য করবেন না। ওই পৌশালীকে হারিয়ে আমার খিদে, ঘুম আর সবকিছু হারিয়ে গেছে। পালক, আপনি আপনি কেন এখানে এসেছেন? এ কথা কেন বলছো বোন? ভাইটার মিথ্যে অপরাধ বোধ আমার পায়ের শেকল হয়ে কটা দিন আমাকে আটকে রেখেছিল, তাই সামান্য সমবেদনাটুকু জানাতে আসতে পারিনি। সমবেদনা? কিসের সমবেদনা? আমার স্ত্রীর তো অকস্মাৎ মৃত্যু হয়নি, তাকে আপনার ভাই নির্মম ভাবে খুন করেছে। তাহলে কিসে আপনি আমাদের সমব্যথী? বেরিয়ে যান এখান থেকে। আবেশ তো ঠিক কথাই বলেছে, আর কখনো আপনি এখানে আসবেন না। আর এরপর থেকে আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার মানে তুমিও বিশ্বাস করো যে আমার বাস্তব ওই নামটা আপনি আমার সামনে উচ্চারণ করবেন না। ওই নামটা শুনলে আমার ঘৃণা হয়। আর আমার এই কোমল নারী হৃদয়টা মুহূর্তে মুখরা পিশাচিনী হয়ে তাকে শুধু অভিশাপ দিতে ইচ্ছে করে। অভিশাপ দাও, অভিশাপে আমার হতভাগা ভাইটাকে ভরিয়ে দাও। তবে আমার আত্মবিশ্বাস যেদিন প্রকৃত সত্য বলে পরিণত হবে, সেদিন তোমাদের অনুতাপের অন্ত থাকবে না। না, বাস্তবের জন্য আমরা কোনোদিন অনুশোচনা করব না, বরং পুলিশের হাতে ধরা পড়ে যদি তার ফাঁসি হয় কিংবা পুলিশের নাগালে এসে এনকাউন্টারে মারা যায়, সেদিন আমরা পরম তৃপ্তি পাবো। বোনের চোখে যে আগুন আমার হৃদয়ে দাও দাও করে জ্বলছে, যতক্ষণ না আপনার ভাই বাস্তবকে সেই চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে দেখছে, ততদিন সে আগুন নিভবে না। তবে কি তোমরা চাইছো পৌশালীর খুনের সত্য মিথ্যা জানার অবকাশ না রেখে কাই মনোবাক্যে বাস্তবের প্রাণদণ্ড? হ্যাঁ, তাই চাই। না, তুমি চাইলেও বাস্তব যদি কোনো দোষ না করে থাকে তাহলে ভগবান তা কখনো পূরণ করবেন না। ঠিক কথা বলেছো বোন, তুমি ঠিক কথাই বলেছো। ভগবান হচ্ছেন অন্তর্যামী, আমার চোখের জল কিছুতেই তিনি ব্যর্থ হয়ে যেতে দেবেন না। তুমি দেখে নিও, বাস্তব একদিন অপরাধী নয় বলে প্রমাণিত হবেই। আপনি কি আপনার খেয়ালি মনের কথাগুলো শোনানোর জন্য এখানে এসেছেন? না বোন না, এসেছিলাম প্রতিবেশীর সম্পর্ক নিয়ে সুখ দুঃখের ভাগিদার হতে। তা তুমি যখন সেই সম্পর্কের মাঝখানে জীবন যন্ত্রণার পোড়া মাটি দিয়ে বিভেদের প্রাচীরই গড়ে দিলে,
তখন তো ভুল ভাগার প্রতীক্ষায় আমাকে প্রহর গুনতেই হবে। কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে স্বপ্নাচ্ছন্ন কালো রাত্রি যা ঘুম ভাঙলেই সকালে তা মিথ্যে হয়ে যাবে। সত্য মিথ্যা সেটা সময় বলে দেবে। তবে আমি বলছি, বাস্তব কখনোই হত্যাকাণ্ডের নায়ক হতে পারে না। আমি আমার আত্মবিশ্বাস নিয়ে আপ্রাণ চেষ্টা করব আসল সত্যটা উদ্ঘাটন করার। হ্যাঁ, সত্য উদ্ঘাটনের সূত্রপাত আমার মেজ ভাই আদর্শ নিজেই করে দিয়েছে। আশার সত্য মাটিতে পা রেখে আশার পথে এগিয়ে চলতে তার চাকরি স্থানান্তরণ করিয়েছে এই পলাশবনী থানা। আমার গর্ব নদীর এক কুলকে ওরা যত এই মিথ্যার প্লাবনে ধস নামাবার চেষ্টা করুক না কেন, আমার আর এক কুল যে প্রাণপণে সেই নদীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কর্তব্যের প্রতীক্ষায় মগ্ন। তার প্রচেষ্টায় যদি প্রমাণিত হয় আমার নির্দোষ, তাহলে ভগ্ন সমাজের বেদিমূলে দাঁড়িয়ে আজ যারা মিথ্যের বেসাদি গাইছে, কাল তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে সত্য ন্যায় আদর্শের বিচারশালায় আমি তাদের জন্য যথাযোগ্য বিচার আকুতি করব। আর যদি প্রমাণিত হয় আমার বাস্তব প্রকৃত দোষী, তাহলে ভাতৃ স্নেহের ফলগু ধারাকে পাষাণে বাঁধ দিয়ে মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করে বলবো, মাননীয় ধর্মাবতার, আমার কোলাঙ্গার ভাইটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন, ফাঁসির দড়িতে। দাদা, ঝুলিয়ে দেব। শালার বেটাকে ধরতে পারলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। শালা পাঁঠার বাচ্চা পাঁঠা, আমার সঙ্গে বজ্জাতি ভেবেছ আমার হাত থেকে ফসকে গিয়ে বেঁচে যাবে? কখনো না। আমার নাম ভিখারি চরণ বনমালী। মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই তুমি যেখানেই থাকো না কেন, দুনিয়াটা তোল পার করে খুঁজে বার করবই। পারবেন না স্যার, পারবেন না। যে ক্রিমিনালটা পথের মাঝে বোমাবাজি করে আপনাদেরকে ছাগল বানিয়ে পগার পা হয়ে যেতে পারে, তাকে খুঁজে পাওয়া তো সহজ কাজ নয় স্যার। ছাগল বানিয়ে? কার কথা বলছিস কালিয়া? ওই যে পাড়া পড়োশি থাকলো জেগে বুক করে ধুকবো, খিড়কি দরজা খোলা আছে আস্তে আস্তে ঢোক। যা শালা, তুই তো দেখছি কালিদাসের বাপ হয়ে গেছিস। কথায় কথায় হিয়ালি করে কথা বলছিস। হেলি নয় স্যার, হেলি নয়, এটা একটা গান। চকলেট পটকার মতো মার্কেটে ফাললো, অমনি করে 13 থেকে 73-এর তফাৎ এক হয়ে গেল। এতক্ষণে বুঝলাম শালা বউটা কদিন ধরে আমার কানের কাছে কেন গুতু গুতু মারছে আর বলছে, ওগো ওই গানটা আমার মোবাইলে রিংটোন সেট করে দাও না গো। তখন আমি বললাম, কোন গানটা? অমনি কিন্নি দাঁড় কাকের মতো কর্কশ গলায় কে উঠলো, কি ছানা ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুবে কোথা, ছানা ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুবে কোথা, বৃষ্টি পড়ে টিপুর টাপুর বাইরে দাঁড়াইতে, মারিয়ে আছে মান পাতা কেটে মাথাইতে, ছানা ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুবে কোথা। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আপনার গিন্নির পছন্দ আছে বলতে হয়, কিন্তু স্যার আপনার গিন্নির বয়স তো আপনার হাঁটুর সমান। তিনি আপনাকে পছন্দ করলেন কি করে? না মানে বিয়ে করতে রাজি হলেন কি করে? ওই যে চাকরি, টাকা। তবে জানিস কালিয়া, বউটার জন্য আমার বড় চিন্তা হয় রে। শুধু ভাবি জেনে বুঝে কেন এমন আগুনের গোলায় হাত দিলাম। এখন না পাচ্ছি বউয়ের মন জোগাতে, আর না পাচ্ছি নিজের মনটাকে শক্ত করতে। তার মানে সালা 0 ডিগ্রি সেলসিয়াসের মা। শালা ঘুঘুমাল হাই জাম্প মারার ফোন দিয়ে আঁটছো, কিন্তু জানে না মাল চিনেই দারোগা বাবু। স্যার স্যার, আপনি যদি কিছু না মনে করেন, আমি না আপনাকে একটা সমাধানের পথ বলে দিতে পারি। আরে বল না বল না, তোর সব কথাই আমি মানতে রাজি। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে একটা শিশি ধরে হিসি করবেন, না মানে শিশির মধ্যে হিসি করবেন।
শিশির মধ্যে হিসি। হ্যাঁ, পরিষ্কার শিশির মধ্যে। তারপর তারপর দালালদের গাড়িতে সিট রিজার্ভ করে সোজা চলে যাবেন ময়ূরভঞ্জের তুলকিশোল গ্রামের কবিরাজ মশাইয়ের কাছে। কবিরাজ? হ্যাঁ, শুধু কবিরাজ নয় স্যার, জ্যোতিষী কবিরাজ। 5 মাইল দূর থেকে আপনার শিশির হিসি দেখে প্যাথোলজি রিপোর্ট বলে দেবেন। ব্যাস, নিয়ম করে কটা দিন উনার পুরিয়া খেলে দেখবেন বউ থাকতে না শালি আপনার আধা ঘরওয়ালি হয়ে গেছে। আর তখন আপনি আমার শালিকে দরিয়ে ধরলেন, গাইছেন তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবে ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবে ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবে ললিতা। ওয়ান্ডারফুল। থানার মধ্যে কি সুন্দর ডিউটি পালন করছেন, দেখে মনে হচ্ছে পাড়ার কোনো ক্লাব ঘর কিংবা আড্ডাখানা। আড্ডাখানা? তার মানে আপনি কি বলতে চাইছেন? ভাইটির গানের গলা খুব মিষ্টি, আর আপনাকেও মানিয়েছে বেশ। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে উর্দির বদলে সেন্ডো গেঞ্জি, মাথার টুপি হাতে, আর হাতে হ্যান্ডকাপের বদলে ছাগল বাঁধার দড়ি। এটা উনার কি দোষ বলুন? উনার কচ্চি বউটা না সাত করে এত বড় একটা পাঠা পুষেছিল, আর সেই হারামজাদা পাঠাটা বাদল করে ল্যাগ মেরে দিয়েছে। হারামজাদাটাকে ডিউটির পথে মাঠে ঠুকে আসবো বলে বাঁধতে গিয়েছিলাম, যেমনি গলায় দড়িটা দিব এমনি নেচে। তারপর আমার কাঁধ থেকে জামাটা গিয়ে পড়লো ওর ঘাড়ে। তারপর ধর বলতে একেবারেই পকার পার। আর আমিও সেই সুযোগে এই পথ দিয়ে আসছিলাম থানার মধ্যে একটু পাটি টাটি করবো বলে, হঠাৎ দেখি স্যারের পাঠাটা না এই শটটা মাথায় নিয়ে অন্ধের মতো ব্যা ব্যা করে ছুটোছুটি করছে। অনেক কষ্টে ওটাকে ধরে ইউনিফর্মটা উদ্ধার করলাম। অবশ্য ভালো হলো, মৌকা পেয়ে ইউনিফর্মটা গায়ে দিয়ে পরীক্ষা করে নিলাম। পুলিশের সঙ্গে আমাদের ইমাজি মেজাজের তফাৎটা কত পারা। তাই হোক, তখন থেকে ভাবছি এই ছুঁচো থপড়ার মালটা পুলিশ হয় কি করে। তা কি বুঝলে, পুলিশি পোশাকের ইমেজি গরমটা বেশি না কম? আরে ধ্যাৎ, কম হলে কি আমরা কখনোই পুলিশের ভয়ে? যাস শালা, তখন থেকে তো আমি মাইন্ড করে নে। ওই তবে শালা এলাকায় মালটা নতুন মনে হচ্ছে। সেটাই তো তখন থেকে আমি ভাবছি। তবে মালটাকে কোথায় কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে? তাহলে আর একটু মনে করার চেষ্টা করুন, যদি চিনতে পারেন। আরে ফ্যান্টানা না করে সত্যি করে কেল তুই আর কেন এখানে এসেছিস? এবার বুঝতে পারলি তো কেন এসেছি? তোর মতো গুন্ডা তেজটাকে 0 পয়েন্টে নামিয়ে দেওয়ার জন্য। আর আমি কে জানতে পারলে মঙ্গল গ্রহে পালিয়ে যাবার পথ খুঁজে বেড়াবি, বুঝেছিস? যাস শালা, ও তো দেখছি হিরো মার্কা কি যেন বলে। গুন্ডা না, গুন্ডা নয়, পুলিশ অফিসার। আজ থেকে থানার ইনচার্জ ইন্সপেক্টর আদর্শ মুখার্জি। টুপিটা উল্টো করে ফেললেন। না মানে স্যার বলছিলাম বিনা ইনফরমেশনে স্যার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটাই ডিসাইড, কারণ রিপোর্ট আছে কোনো একজন দুষ্ট অজগরের গোলামি করে এই থানাটাকে আপনার গুন্ডার আড্ডা আর সুড়িখানা বানিয়ে রেখেছেন। তাই কোনো সৎ পুলিশ অফিসার এখানে বেশি দিন টিকে থাকতে পারে না, ট্রান্সফার নিয়ে চলে যেতে হয়। তবে সেই সব অফিসারদের থেকে আমার কিন্তু একটা গুণ বাড়া, আর সেটা হলো দুষ্কৃতিকারীর শেষ দেখে ছাড়া। আপনি কিন্তু জেনে শুনে ভুল জায়গায় পা ফেললেন। ভুল কি ঠিক সেটা আমি জেনে বুঝেই পা ফেলেছি। এবার সেই পায়ের শব্দে গোটা পলাশ বনেটাই কাঁপতে শুরু করবে। আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ রাখছেন? রাখারাখির পাঠ এই আদর্শ মুখার্জির অভিধানে নেই, তাই আমি যা করি কুইক অ্যাকশনে পুরোটাই পরিষ্কার করে দিই। অফিসার, ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে লকআপে পুরে দিই। বাহ, চমৎকার। এই না হলে লোকে তোমাকে পুলিশ অফিসার বলে মান্য করে। অঙ্কিতা, ট্রান্সফার নি প্রথম থানাতে এসে কোয়ার্টার শিফট করার আগেই স্ত্রীকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিব্যি এখানে ডিউটি পালন করছো। অঙ্কিতা তুমি থাক, অনেক হয়েছে। আমার থাকার কোয়ার্টারটা দেখিয়ে দিয়ে ধন্য করো। সেই কখন আমি বেরিয়েছি, আগে একটু ফ্রেশ হবো, তারপর জিনিসপত্র গোছগাছ করবো। সে নিয়ে আপনি ভাববেন না ম্যাডাম। আমার নাম ভিখারি চরণ বনমালী। মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই আমি আপনার সব কাজেই করে দেব। না, কাউকে 5-4 মাস কাটানো আমার স্বভাব নয়। তাই
কাইন্ডলি যদি কোয়ার্টারটা দেখিয়ে দিতেন। ও শিওর, কিন্তু স্যার আপনার মালপত্রগুলো কোথায় রয়েছে ওগুলো আমি পৌঁছে দিই। আমি কোনো ব্যবসায়ী নই যে দোকান সাজাতে লরি ভর্তি মালপত্র নিয়ে এসেছি। আমার যেসব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ওগুলো আমি নিজেই নিয়ে যেতে পারবো। জয়নিতাই, জয়নিতাই, এ তুমি কি কথা বলছো ভাইয়া? তুমি একজন বড় অফিসার হয়ে আমাদের থানাতে এসেছো আর তুমি নিজেই কিনা জিনিসপত্রগুলো ক্যারি মানে বয়ে নিয়ে যাবে? আপনি তোমার আসার পথে বইতে থাকা বাতাসের মুখে খবরটা পেয়ে বুঝে নিয়েছিলাম যে থানাতে বড় সাহেবের খালি পোস্টে নিশ্চয়ই কোনো নতুন অফিসার আসছেন। তবে সে অফিসার যে তুমি সেটা আমি ভাবতেই পারিনি। কেমন আছেন দাদা? গৌরচাঁদের কি ভাই গুড, মানে ভালো আছি বন্টি। তা ভাই আদর্শ, এখন বিশ্রাম করে বিকেলের দিকে বন্টিকে সঙ্গে নিয়ে একবার আমাদের বাড়ি বেরিয়ে এসো। তারপর কাল থেকে না হয় থানা পাহারার কাজ স্টার্ট, মানে শুরু করো। আদর্শ মুখার্জির সার্ভিস রেকর্ডে কালো বলে কোনো শব্দ নেই, তাই আজ থেকে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি। আর সেই সঙ্গে আপনাকেও আমার ধারাপাতের একটা হিসেব জানিয়ে দিচ্ছি যে কারো সঙ্গে সম্পর্কের গণ্ডিটা আমার ডিউটি আওয়ার্সের বাইরে সীমাবদ্ধ থাকে। অতএব আপনার উপদেশ আমার মনে থাকবে স্যার। উনি আমাদের কথা মেনে চলতে রাজি নন দাদা, তাই অফিসার আমাকে লকআপে ঢোকানোর হুকুম করেছেন। চুপ কর হারামজাদা, বলে গেছে হরিদাসী শালা পচাদার ঝাল বেশি। জানেন স্যার, গ্রামের গণ্যমান্য ব্যক্তি বলে চোর ছেচোর সবাই আমাকে তরণী করে বৈতরণী পার হতে চায়। যাকে ও সব কথা, আপনি যেন একটা লোফারের কথায় আমার মতো ভালো মানুষকে খারাপ ভাববেন না স্যার। ভালো খারাপ বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে, আর তাই আপনার মধ্যে কোন গুণটা যে রয়েছে সেটা আমি নিশ্চয়ই টের পেয়েছি। আচ্ছা, তুমি আস্তে আস্তে কি শুরু করেছো বলো তো? পরিচিত আত্মীয়ের সঙ্গে কেউ এভাবে আচরণ করে? ঠিক বলেছো বৌমা। অঙ্কিতা, তুমি আমার স্ত্রী, তাই তোমার মতামতের সীমাটা আমার পরিবারের মধ্যে থাকাটা শ্রেয়। এটা আমার সার্ভিস ম্যাটার, অতএব এখানে তুমি নট টু স্পিক, কোনো কথা বলবে না। কি এতগুলো লোকের মাঝে আমাকে অপমান? এর জবাব যদি ওকে না দিতে পারি তাহলে আমার নাম অঙ্কিতা নয়, ওই চোখের বালি। এইসব লোকেদের সঙ্গে আমার সম্পর্কটাকে আমি আরও ডিপ করে তুলব। কালই আমি কালী ঠাকুরপোকে আমাদের বাসাতে আমি লাঞ্চের জন্য ইনভাইট করব। দেখি ও আরও কত বাড়তে পারে। এই যে তোমার যা খুশি তুমি পরে এসে করো, আগে আমার কোয়ার্টারটা দেখিয়ে দিয়ে ধন্য করো। আমি বাইরে অপেক্ষা করছি। কি হলো যুধিষ্ঠির বাবু, এই গুন্ডাটাকে আপনি থানা থেকে জমানত হয়ে ছাড় করে নিয়ে যাবেন, নাকি থানায় এসে রংবাজি করার অপরাধে কিছুদিনের জন্য ওকে আমি বনবাসে পাঠিয়ে দেবো? আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার যুধিষ্ঠির ঘোষাল। ভাই, এ তো সাংঘাতিক মাল দেখছি। এবার বোধহয় চাকরি বাঁচাতে বউয়ের সাদের পাটাটা বিক্রি করতে হবে। দারোগা ভিখারি চরণ, ইয়েস স্যার। ওটাকে স্ত্রী ঘরে নিয়ে যান। চল ভাই কালিয়া, এতদিন তো থানায় বসে মদ জুয়ার আড্ডা চালালি, এবার লকাবে বসে কটা দিন ডেঙ্গি মশার লিরিক গানে ব্রেক ডান্সটা শিখে নিবি। চল ভাই। বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। কাজটা আপনি ভালো করলেন না অফিসার। কালিয়াকে লকআপে ঢোকানোর খেসারত আপনাকে দিতেই হবে, কারণ জেনে যখন গেছেন যে ও আমার লোক, তাহলে আমার ক্ষমতাটাও টুমোরো। মানে কাল আপনি টের পেয়ে যাবে। কেন? আজ সেই ক্ষমতাটা দেখাতে অসুবিধা কোথায়? অসুবিধা না থাকলেও আজ আপনি থানায় প্রথম এসেছেন, সেই কথা ভেবে আজ সারাদিন ও রাতটুকু আপনাকে টাইম মানে সময় দিয়ে গেলাম। এর মধ্যে নিজের ভুল শুধরে নিয়ে ওই ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কাল 10টার পর সে সুযোগ আর আপনি পাবেন না। তার মানে কাল 10টার পর
আমাকেও এখান থেকে তাড়ানোর জন্য ওপর মহলে নালিশ চালাবেন, তাই তো? পারবেন না, পারবেন না যুধিষ্ঠির বাবু, কারণ এই আদর্শ মুখার্জি পদ্ম পাতার চল নয় যে ভয় দেখানো ঢিল ছুড়লে সে গড়িয়ে পড়বে। গড়িয়ে তো আপনাকে পড়তেই হবে অফিসার। আপনি জানেন না আমি এখানকার স্থানীয় দলের অঞ্চল সভাপতি। তাই কালকে আমি আপনার বিরুদ্ধে কোথাও নালিশ জানাবো না, কিন্তু আপনার বিরুদ্ধে বিশাল জনমত খাড়া করে আমি ডেপুটেশন দেব, মানে থানা ঘেরাও করব। আপনাদের মতো নেতাদের ঘেরাও মানে তো কিছু মোটা মাথা জনগণকে নিজের প্রতি প্রভাবিত করা, যারা ভোটের আগে নোটির জন্য, বিয়ার বিরিয়ানি মদের জন্য, বউয়ের সস্তা শাড়ির জন্য আপনাদের মতো ভোট ব্যবসায়ীদের কাছে নিজেকে বিক্রি করে দেয়, তাদেরকে ঢাল বানানো। কিন্তু এই ব্যবসা আপনাদের বেশি দিন চলবে না, কারণ ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ একটু একটু করে সচেতন হচ্ছে। তারা বুঝতে শিখেছে না সবুজ না গেরুয়া, পুরা তিরঙ্গা হি হামারা। অফিসার এই সময় থাকতে শুধরে যান, নইলে আমার মাথা বিগড়ে গেলে নো সিবিআই নো ইডি, পার্সেল করে দেবো ডাইরেক্ট তিহার। শালার বেটা বলে কি আমাকে তিহাড় পার্সেল করে দেবে? ভেঙে দেব শালার দপদপানি ফুটানি, আমি লাথি মেরে গুঁড়িয়ে দেব। শালা জলে বাস করে কুমিরের সঙ্গে শত্রুতা, ওকে আমি থানা থেকে কুইক মানে শীঘ্রই তাড়াবো। তাই কালকের ডাকে আমার বিক্ষোভ মিছিলের স্লোগান হবে পলাশমণি থানা এলাকায় সমস্ত দুর্নীতি এবার নিপাত। পলাশমণি থানা এলাকায় সমস্ত দুর্নীতি এবার নিপাত। অফিসার হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমার জীবন থেকে সুখ, শান্তি, আশা সব সব আজ হারিয়ে গেছে। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো স্বাদও আমার নেই। যতবার আমি মরতে চেয়েছি ততবার কে যেন বাধা দিয়ে বলে তুমি নাই বলে পাখি গায় না তো, চাঁদ ডুবে যায় নিচে আত্মহত্যা পুরুষের কাজ। তোমাকে যে বেঁচে থাকতেই হবে, ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে ভালোবাসা মানে শুধু চাওয়া পাওয়া নয়। ভালোবাসার প্রকৃত অর্থ ত্যাগ, বিরহ, নিঃস্বতার মধ্যে সার্থকতা পায়। আর তখনই কৌশলী প্রেমের মূল্যায়ন তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার মধ্যে খুঁজে পাই। অনুভবের দৃষ্টি দিয়ে দেখতে পাই কে যেন আমার সামনে এসে বলে, গো এখানে একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছো? আজ না
আমাদের ফুলসজ্জা, সারা বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে ভর্তি। এই সময় তাদের সঙ্গে হই হুল্লোড় না মিটে এখানে এসে কি যেন চুরি করার মত পাচ্ছ। বুঝতে পেরেছো তাহলে? তাহলে বলো তো আমার সেই আকাঙ্ক্ষার লক্ষ্য বস্তুটি কি? যা বাবা, চোরে আকাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুটির কথা চুরি হওয়ার আগে যদি অন্য কেউ জানতে পেরে যায় সেটা চুরি নয় মশাই, সেটা হলো ডাকাতি। ইয়েস, ডাকাতি। ডাকাত এবার গৃহস্থের বাড়িতে হানা দিয়েছে। দেখি গৃহস্থ তার সম্পদ রক্ষা করে কিভাবে। তোমার মতো দুষ্টু ডাকাত গৃহস্থ সমস্ত সম্পদ লোপাট করে দিতে চাইলেও গৃহস্থ চেঁচিয়ে লোক ডাকবে না ঠিকই, কিন্তু ব্যাপারটা দৃষ্টিগোচর হলেই লজ্জার আর অবশিষ্ট থাকবে না। তোমার মতো বউয়ের জন্য লজ্জার মাথা খেতে কিন্তু আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আছে মশাই। তুমি? হ্যাঁ মশাই, এতদিন দিয়ে ভালোবাসা দিয়ে গড়া সঞ্চিত মধু, স্থান কাল জ্ঞান শূন্য কোনো দুষ্টু ভ্রমরের হাতে ডাকাতি হওয়ার আগে তৃতীয় কোনো ব্যক্তিকে এখানে আমাকে হাজির করার অবলম্বন করতেই হবে। থাক, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তোমার অসাধ্য বলে কিছু নেই। তুমি চাইলে বাড়ি শুদ্ধ লোককে এখানে হাজির করতে পারো। বলছো? বলবো না? তোমার কৌশল মানেই তো অ্যাক্টিং। গত দোলের দিন রং মাখতে হবে না বলে যে সিরিয়াস অ্যাক্টিং তুমি করেছিলে, সবাইকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে, আর আমার তো কথাই নেই। তাহলে এখন আমি আসি, একটু পরেই তো বিকেল গড়িয়ে সন্ধে নামবে, তারপর আরে ফুলসজ্জা রাত্রি মধুময় করে তুলতে তোমার প্রতি আমার কোনো আপত্তি থাকবে না। পৌশালী, তুমি আছো আমি আছি অনুভবে তোমাকে যে পাই। ছোট বাবু, শুধু শুধু বৌমার কথা ভেবে ভেবে মনটাকে কেন দুঃখ দিচ্ছ? এইভাবে মাথা ঢুকে কাঁদলে সে কি আর কখনো ফিরে আসবে? আসবে না, আসবে না খালিদা, আসবে না। কিন্তু আমার এই অবুঝ মনটাকে যে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। কিন্তু তুমি যদি এইভাবে পাগলামি শুরু করো, আমরা দাদাকে সান্ত্বনা দেব কি করে? দাদা? আমার দাদা? হ্যাঁ, তোমার কথা ভেবে ভেবে নিজের অবস্থা একেবারে বেহাল করে তুলেছে। মুখের দিকে তাকালে বড় মায়া হয়, মনে হয় সাক্ষাৎ হিমালয় যেন কিসের আশঙ্কায় আজ মুসড়ে গেছে। যাবেই তো, আকাশে বাতাসে মহাপ্রলয়ের সূচনা সংকেত যে হিমালয়ের অন্তরটাকে দগ্ধে দগ্ধে মারছে। দাদা, তোর দুঃখ আমি বুঝি রে ভাই, কিন্তু তাই বলে এইভাবে চোখের সামনে একটু একটু করে তুই নিজেকে শেষ করে দিতে চাস? বড় দাদা হয়ে আমি তো সহ্য করব কেমন করে? দাদা, লক্ষ্মী ভাইটি আমার গৌরচাঁদের কি পায়, একবার অন্তত আমার কথাটা ভাব। দাদা, তোর মতো পৌশালী বৌমার জন্য আমার বড় কষ্ট হয় রে। তাই তো সারাটা জীবন তার স্মৃতি ধরে রাখতে আমি তার পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিলাম। কিন্তু তাই বলে এইভাবে তো জীবন চলতে পারে না। তাই অনেক চিন্তা ভাবনা করে আমি একটা ছোট্ট মিনতি নিয়ে এলাম। কি দাদা? জয় নিতাই,
জয় নিতাই। বলছিলাম যে বংশ রক্ষা করার জন্য আবার তোকে আবার একটা বিয়ের কথা বলছো দাদা? হ্যাঁ 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 ভাই, তুই রাজি হলে না আমি কাল থেকে মেয়ের সন্ধান শুরু করব। না না দাদা, না তা হয় না। একবার যাকে এই বুকে ঠাঁই দিয়েছি, অন্য কোনো মেয়েকে আমি এই বুকে কিছুতেই ঠাঁই দিতে পারবো না দাদা, কিছুতেই না। তার মানে তুমি দাদার কথার মূল্য দিতে, তোমাদের সবার মনকে খুশি করতে ওই পৌশালী অমর আত্মার কাছে আমি কিছুতেই বেঈমান সাজতে পারবো না কালিদা, আমি কিছুতেই বেঈমান সাজতে পারবো না। এটাই আমার শেষ কথা দাদা, এটাই আমার। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। দাদা টাটকা খাতো, তাই যন্ত্রণাটা একটু বেশি। দুদিন পরে ঘাটা শুকিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে গৌরচাঁদের কৃপায়। ভাই আমার আবার টপর পড়বে। আমার আমার কি হবে একবার ভেবে দেখেছিস হারামজাদা? তুই হলি আমার কাল। সেদিন যদি বাস্তবকে মারতে তুই অক্ষম না হতিস, তাহলে আজ আমাকে এত দুশ্চিন্তায় ভুগতে হতো না। মেরে ফেলবো তোকে, আমি জানে মেরে ফেলবো। আবার এদিকে আর এক কেলো করে বসলি, যার জন্য আমার অঞ্চল সভাপতির পাওয়ার মানে ক্ষমতাটা ওই শালা পুলিশ অফিসারটার সামনে একবারে লেজে গোবরে হয়ে গেল। দাদা তোকে ছাড়াতে থানা ঘেরাও করার হুমকি দিয়ে কোনো কাজ হলো না। তাই শেষ পর্যন্ত ওই শুয়ারের বাচ্চাটার সামনে আমাকে হাত জোড় করে নত জানু হয়ে ক্ষমা চেয়ে তোকে বের করতে হলো। তার মানে অফিসারটাকে থানা ঘেরাও করার মিথ্যে ভয় দেখিয়েছিলেন আপনি? তা নয় কি সত্যি সত্যি ওই আগের মতো আমার ওই থানা ঘেরাও করার শক্তি আছে? দাদা আরে বাবা, রাজ্য হাতছাড়া হওয়ার ভয়ে নেতা মন্ত্রীদের রাতের ঘুম উড়ে গেছে। সেই ভয়ে আমি আমার নিজের আখের গুছিয়ে নিতে জনগণকে যেভাবে কাঁচকলা দেখিয়ে রসদ টানছি, তাতে আমার ডাকে জনমতটা আসবে কোথা থেকে? ভাববেন না দাদা, আগের অফিসারদের মতো ও সালা অফিসারটাকে আমি থানা ছাড়া করবো। চুপ কর হারামজাদা। দাদা থানা ছাড়া করবে? ওকে দেখে কি তোর আগের অফিসারদের মতো মনে হয়? ও হলো খাঁটি করোনা ভাইরাস। তবে আমার গলায় এসে বসেছে, এরপর ফুসফুসে গেলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? তার উপর সুগার, প্রেসার এগুলো তো আমার আছেই। আপনাকে একটা আইডিয়া দেবো দাদা। আইডিয়া? হ্যাঁ, আপনার ফাইল থেকে ওই সালা অফিসারটাকে ফরম্যাট মারতে আপনাকে একটা আবার নতুন খেলা খেলতে হবে। কি খেলা রে? সাবার মইয়ের লুডো খেলা। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। দাদা কথাটা তো তুই মন্দ বলিসনি, তবে লুডো খেলানো। তবে এবার আমি যে খেলাটা খেলবো সেটা হলো দাবা। সেই খেলায় চাল দিবি তুই, আর ঘুঁটি হবে ওই শালা পুলিশ অফিসারটার বউ অঙ্কিতা। তোর পর দেখবি আমার চক্রান্তের জালে আসতে পৃষ্ঠে জড়িয়ে পড়ে ওই শালা পুলিশ অফিসার আদর্শ মুখার্জি একেবারে শেষ হয়ে যাবে। শেষ।